আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাতারাতি সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। জনগণকে ধৈর্য ধরার আহ্বান। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। সাকিব মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পর সাদমান জাকিরের আত্মবিশ্বাসী ব্যাটিং। এবং পানি নামতে থাকায় দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। খাবার ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবার রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জিতল বাংলাদেশ। সব মিলিয়ে নবম ও দেশের বাইরে পঞ্চম দেশের বিপক্ষে টেস্ট জয়ের রেকর্ড করল লাল সবুজরা। পঞ্চম ও শেষ দিনে সাকিব মিরাজদের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে 146 রানে স্বাগতিক পাকিস্তান গুটিয়ে গেলে 30 রানের সহজ টার্গেট পেরিয়ে জয়োল্লাসে মাতে টাইগাররা। পানি নামতে থাকায় দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও কুশিয়ারা, মনু, গোমতী, মুহুরী নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরিস্থিতি এখনও নাজুক। বিশেষ করে ফেনীর পশ্চিমাঞ্চলে পানিবন্দী মানুষের খাদ্য, বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে। শনিবারের বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের বন্যার্ত অসহায় মানুষের মাঝে দ্রুত সময়ে প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক অনুদান পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দুপুরে তেজগাঁওয়ে ইনসেপ্টার প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক অনুদান হস্তান্তর করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। 15 বছরে স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছে। রোববার বিকেলে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশ গোছাতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বিএনপি। তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করার চেষ্টা করছেন। এখান থেকে এটি প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে বিষয় যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশের একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনোই করেনি। যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার সরকারের পতন করেছে ছাত্র জনতা, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্নীতি, গণতন্ত্রহীনতার মতো যে চ্যালেঞ্জ রেখে গেছে বিগত সরকার, তা গ্রহণে প্রস্তুত তার সরকার। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, হত্যা, গুমের মতো ঘটনা এদেশে আর ঘটবে না।
এই সরকার কখন বিদায় নেবে তা জনগণের উপরই ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এক বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বক্তৃতা শুরু করেন প্রধান উপদেষ্টা। উদাহরণ তুলে ধরে বলেন, যে সরকারের পিয়ন 400 কোটি টাকার মালিক হয় সেখানে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং খাত, আইনশৃঙ্খলা, শেয়ার বাজার ধ্বংস করে বাক স্বাধীনতা, মানবাধিকার ও ভোটাধিকার হরণের মতো ঘটনা ঘটেছে। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। জুলাই আগস্টে হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে এসেছে জানিয়ে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন ও তাদের সহযোগিতায় জুলাই হত্যাকাণ্ড ফাউন্ডেশন করার কথা জানান ড. ইউনূস। বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে গুম খুনের মতো ঘটনা ঘটবে না, অতীতে যারা জড়িত ছিল তাদেরও বিচার হবে। এই সরকার কখন যাবে তা জনগণের উপর ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতকে দুর্নীতিমুক্ত করা, বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করা, আইনশৃঙ্খলা জনমুখী ও জবাবদিহিতামূলক করা, অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নানা দাবি আদায়ে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠন। মোড়ে মোড়ে আন্দোলন আর মূল কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়ায় অসহনীয় যানজট তৈরি হয় বিভিন্ন এলাকায়। এর প্রভাব পড়ে পুরো রাজধানীতে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই চিত্র দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সামনের রাস্তার। চাকরি জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। কয়েকদিন আগে এই রাস্তা দখলে ছিল গ্রাম পুলিশ, স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের। সচিবালয়ের গুরুত্বপূর্ণ এই রাস্তার যখন পুরোটাই বন্ধ, তখন এর আশপাশের কয়েক কিলোমিটারে তীব্র যানজট। শাহবাগ মোড়ের কিছু আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ, অবরোধ এবং মানববন্ধন করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রাজপথে এরকম একাধিক সংগঠনের নানা কর্মসূচির কারণে রাজধানী পরিণত হয় যেন
থেমে যাওয়া নগরীতে। অনেক যানজট, গুলিস্তান থেকে আসছি, একটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পর্যন্ত জ্যাম এই রাস্তায়। জামজট তো চাই না, জামজট ছাড়ানোর উপায় চাই আর কি। নগরবাসী বলছেন চলাচলের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। হাজার হাজার আনসার বাহিনী, একটা পথ, একটা রাস্তা যেখানে 10 মিনিটের পথে আমার 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। শিক্ষকরা নেমেছে, বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ। এখন তো আমার কথা না, সকলকে এই অচল অস্থিরতা দূর করার জন্য এই সরকারকে সময় দেওয়া উচিত। সংগঠনের কর্মসূচির বাইরেও রোববার থেকে পুরোদমে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। এজন্য রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল বেশি। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগের দাবিতে মূল সড়কের বাইরেও রাস্তা দখলে ছিল আন্দোলনকারীদের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দাবি আদায়ে বিভিন্ন স্থানে সমাবেশ করা সংগঠনগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা তার ভাষণে তাদের চাওয়াগুলো লিখিত আকারে জমা দিতে বলেছেন। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে 48 ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশে ড্রোন ধ্বংসের দৃশ্য দেখে ইসরায়েল বলেছে ড্রোনটি হেজবুল্লাহর। এক বিবৃতিতে হেজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলে 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে 320টিরও বেশি রকেট ছুড়েছে হেজবুল্লাহ। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পরবর্তী 48 ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এবারে কৃষি সংবাদ। নওগাঁ জেলায় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কুমড়ার উৎপাদন ভালো হওয়ায় জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। মিষ্টি কুমড়া চাষ লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি নানান পরামর্শ দিচ্ছে। প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার। ফসলি জমি, গাছপালা সহ নদী গর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসত ভিটাও। মানবেতর জীবন কাটছে ভাঙনের শিকার মানুষগুলোর। জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। মানুষের পাশে মানুষের জন্য স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে শুরু থেকে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে। ওয়ালটন কর্পোরেট অফিসে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় ওয়ালটন প্লাজার সব বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও
ডিলাররা অংশ নেন। সভা শেষে বন্যার্তদের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলায় এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানী শান্তিনগরের একটি বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদপুর থানায় করা 22 আগস্টের একটি মামলায় সাদেক খানকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাদের আদালতে তোলার কথা রয়েছে।